So hello man, welcome everyone, welcome সকলকে the way of solution and TWS Academy তে। আজকে আমরা নিয়ে চলে এসেছি আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিকেজিএস এর সেশন নিয়ে। আর এই সেশনটা তোমরা যারা এবছর রাজ্য সরকারের গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা দিচ্ছ এবং ভিন্ন ভিন্ন পদের যে রিক্রুটমেন্ট আসতে চলেছে সেই পরীক্ষার জন্য কিন্তু এই ভিডিওটা খুবই 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 ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ এই টাইপের জিকেজিএস এর প্রশ্নগুলোই কিন্তু তোমরা তোমাদের আগামী পরীক্ষাতে বা পরীক্ষার পেপারের মধ্যে দেখতে পারবে। তাহলে চলো, শুধুমাত্র কি স্যার এটা পঞ্চায়েতের জন্য ইম্পর্টেন্ট না স্যার, যারা যারা 10th লেভেলে রাজ্য সরকার এবং অন্যান্য কেন্দ্রীয় সরকারের যে সকল পরীক্ষাগুলো দিচ্ছ তার জন্যও কিন্তু এই সেশনটা সমানভাবে আমাদের ইম্পর্টেন্ট। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্নতে। সারিপুত্র প্রকরণ কে লিখেছিলেন? সারিপুত্র প্রকরণ নাটকটি কার লেখা বা কে রচনা করেন? ঠিক আছে, তো চলো বলে ফেলো। আর ক্লাস শেষ হওয়ার পর কার কটা অ্যান্সার ঠিক হলো সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানাতেও ভুলবে না। ঠিক আছে, চলো। তো তাহলে সারিপুত্র প্রকরণ নাটকটি লিখেছেন কে? তিনি হচ্ছেন আমাদের অশ্ব ঘোষ, বৌদ্ধ পণ্ডিত অশ্ব ঘোষ। তিনি এছাড়াও সন্দ্রানন্দ, বজ্রসূচি, সূত্রালঙ্কার, বুদ্ধচরিত এগুলো প্রত্যেকটা লিখেছিলেন। যেরকম বুদ্ধচরিতকে বলা হয় কি বুদ্ধিস্টদের বা বুদ্ধিজমের রামায়ণ বলা হয় বুদ্ধচরিতকে। তো এই প্রত্যেকটা লিখেছেন আমাদের অশ্ব ঘোষ, যিনি কিন্তু আমাদের চতুর্থ বৌদ্ধ সংগীতির ভাইস চেয়ারম্যানও ছিলেন এবং কনিষ্কের সভাতেও তিনি কিন্তু উপস্থিত ছিলেন, তাই না? চলো, কোশ্চেন নাম্বার 2, সাতবাহনরা কোন ধাতুর মুদ্রা চালু করেন? সাতবাহনরা কোন ধাতুর মুদ্রা চালু করেন? স্যার সাতবাহনটা কোনটা? সাতবাহন মানে হলো মৌর্য সাম্রাজ্যের পতনের পর সমগ্র ভারতে আমরা দু ধরনের সাম্রাজ্য দেখতে পেতাম। একটা হলো নেটিভ স্টেট, আরেকটা হলো ফরেন স্টেট। ফরেন স্টেটদের মধ্যে ইন্দো গ্রিক, তারপরে আসবে হচ্ছে কি আমাদের শক বা সিথিয়ান, তারপরে আছে পল্লব বা পার্থিয়ান এবং লাস্টে আসবে কুষাণরা। একইভাবে দেশীয় রাজাদের মধ্যে মৌর্যদেরকে সরিয়ে প্রথম ক্ষমতায় আসবে শুঙ্গ, কান্ন, সাতবাহন এবং কলিঙ্গের চেদি। তো এই সাতবাহনরা যারা ছিল তারা কিন্তু মূলত আমাদের অন্ধ্রপ্রদেশের দিকটায় রাজত্ব করত এবং যাদের প্রতিষ্ঠাতা কে ছিলেন শিমুক, এবং যাদের রাজধানী ছিল প্রতিষ্ঠান বা কৈঠান, তাই না? তো বলা হচ্ছে যে সাতবাহনরা কোন ধাতুর মুদ্রা চালু করেছিলেন। তাহলে সঠিক উত্তরটা দেখে নিয়ে আমরা, অপশন নাম্বার সি হবে এটার রাইট অ্যান্সার। সেটা হচ্ছে কি তামার মুদ্রা চালু করেছিলেন। ওকে, এবং কি তোমরা এই পয়েন্টটাকেও মাথায় রাখবে, সাতবাহনরা তাদের মুদ্রার ওপরে আর নিচে যে লেখাগুলো থাকতো তার মধ্যে একটা লেখা তারা লিখতো হচ্ছে কি প্রাকৃত ভাষায়, আর আরেকটা লিখতো যে কোনো সাউথ ইন্ডিয়ান ডায়ালেক্টে, সেটা কন্নড় হতে পারতো বা তামিল হতে পারতো বা যেটাকে আমরা বলি আর কি অন্ধ্রের ভাষা, সেগুলো আমাদের কিন্তু হতে পারতো। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 3, পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? বা খুব ভালো একটি প্রশ্ন দিয়েছে আমাদের বাংলার পাল এবং সেন। পাল এবং সেন সাম্রাজ্য থেকে প্রশ্নটা দিয়েছে যে পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তাহলে সঠিক উত্তরটা দেখে নিয়ে আমরা, স্যার প্রতিষ্ঠাতা তো হচ্ছেন কি আমাদের গোপাল, তাই না? তো তাহলে সঠিক উত্তরটা হচ্ছে কি আমাদের অপশন নাম্বার ডি, ধর্মপাল। চারেরটা আসা যাক স্যার, ইলোরার কৈলাসনাথ মন্দির কোন বংশীয় রাজাদের কীর্তি? ইলোরার কৈলাসনাথ মন্দির কোন বংশীয় রাজাদের কীর্তি? কমেন্টের মধ্যে অ্যান্সার চাই সকলের। কোশ্চেন নাম্বার 4, চালুক্য, রাষ্ট্রকূট, গুপ্ত নাকি পল্লব? ইলোরার কৈলাসনাথ মন্দির কোন বংশীয় রাজাদের কীর্তি? ঠিক আছে, এটা কিন্তু কৈলাস নয়, এটা হচ্ছে কৈলাসনাথ টেম্পল, কৈলাসনাথ মন্দির। ঠিক আছে, চলো তাহলে সঠিক উত্তরটা দেখে নেব আমরা। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে কি আমাদের অপশন নাম্বার বি, রাষ্ট্রকূট। ঠিক আছে, রাষ্ট্রকূট। রাষ্ট্রকূট বংশের শাসক হলেন কি কৃষ্ণ। তার আমলে বা কৃষ্ণ ওয়ানের আমলে ইলোরার কৈলাসনাথ মন্দিরটা কিন্তু আমাদের নির্মিত হয়। কার আমলে নির্মিত হয়? কৃষ্ণ ওয়ানের আমলে। কৃষ্ণ ওয়ানের আমলে এটা কিন্তু মানে নির্মিত হয় আর কি, যেটা এখন বর্তমানে হচ্ছে গিয়ে আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেও তারা পড়ে থাকে।
তাই না স্যার? কোশ্চেন নাম্বার 5, ইউনাইটেড ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা কে? ইউনাইটেড ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা কে? রামমোহন রায়, আব্বাস তাইবজি, তারকনাথ দাস নাকি শচীন্দ্রনাথ বক্সী? ইউনাইটেড ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা কে? ইউনাইটেড ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা কে? রামমোহন রায়, আব্বাস তাইবজি, তারকনাথ দাস নাকি শচীন্দ্রনাথ বক্সী? কার উত্তরটা এখানে আমাদের সঠিক হতে চলেছে? বি ফাস্ট এভরিওয়ান। তাহলে তার সঠিক উত্তরটা দেখিনি। ইউনাইটেড ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা তারকনাথ দাস। ডান্ডি অভিযানে মোট কতজন সদস্য ছিল? বলে ফেলো প্রত্যেকে। ডান্ডি অভিযান গান্ধীজির খুব ইম্পর্টেন্ট বা পোস্ট গান্ধিয়ান এরাতে যেটাকে আমরা পড়ে চলি, তাই না? তো বলে ফেলো ডান্ডি অভিযানে মোট কতজন সদস্য ছিল? ডান্ডি অভিযানে মোট কতজন সদস্য ছিল? ঠিক আছে, তাহলে ডান্ডি অভিযান মানে হচ্ছে গিয়ে যেটাকে স্যার আমরা লবণ সত্যাগ্রহ বলে চলি। কারণ লবণ আইনের প্রতিবাদে গুজরাটের সবরমতী আশ্রম থেকে মহাত্মা গান্ধী কিন্তু শুরু করেছিলেন 1930 সালে এই ডান্ডি অভিযানটিকে। আর মোট সদস্য সংখ্যা কত ছিল এই অভিযানে? আমাদের 74 জন, অপশন নাম্বার ডি। দাদাভাই নওরোজি কত সালে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য রূপে নির্বাচিত হন? দাদাভাই নওরোজি কত সালে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য রূপে নির্বাচিত হন? 1883 সাল, 1887 সাল, 1892 সাল নাকি 1994 সাল? কোনটা হবে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তরটা? দাদাভাই নওরোজি কত সালে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য রূপে নির্বাচিত হন? 83, 87, 92 নাকি 95? 83, 87, 92 নাকি 95? বলো। তাহলে দাদাভাই নওরোজি আমাদের জাতীয় কংগ্রেসের প্রথম পারসী সভাপতি, তিনি হচ্ছেন দাদাভাই নওরোজি, যাকে বলা হয় দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, তাই না? তো তিনি কত সালে ব্রিটিশ পার্লামেন্টে দুবার হবেন? তিনি দুটো সালই এখানে দেওয়া। তো একটা হচ্ছেন গিয়ে আমাদের 1892 সাল, অপশন নাম্বার 3। ঠিক আছে, এটা হচ্ছে প্রথমবারের জন্য। দ্বিতীয়বারের জন্য আরেকবার হবেন, সালটা আই থিঙ্ক 1895 হবে ওটা, ঠিক আছে, বাট শিওর হয়ে একবার দিয়ে বলবো। আটেরটা, ব্রিটিশরা বাংলায় অনুশীলন সমিতিকে নিষিদ্ধ ঘোষণা করে কত সালে? ব্রিটিশরা বাংলায় অনুশীলন সমিতিকে নিষিদ্ধ ঘোষণা করে কত সালে? ব্রিটিশরা বাংলায় অনুশীলন সমিতিকে নিষিদ্ধ ঘোষণা করে কত সালে? ঠিক আছে, তো তাহলে সঠিক উত্তরটা কি হবে? আমাদের অরবিন্দ ঘোষও কিন্তু এই অনুশীলন সমিতির সাথে যুক্ত ছিলেন, তাই না? চলো তাহলে সঠিক উত্তর দেখে নিয়ে আমরা 1909 সাল হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশন নাম্বার বি। নয়টা, নিম্নোক্ত কোনটি হলো গঙ্গার ডান তীরের একটি উপনদী? গঙ্গার ডান তীর মানে ডান দিক থেকে যে নদীটা গঙ্গার উপনদী হচ্ছে তার নামটা কি জানতে চাওয়া হচ্ছে, মানে উপরোক্ত তিনটের মধ্যে কোনটা গঙ্গার ডান তীরের উপনদী? রামগঙ্গা, গন্ডক, সোন নাকি ঘরঘরা? রামগঙ্গা, গন্ডক, সোন নাকি ঘরঘরা? তাহলে সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে আমাদের কোনটা? সোন। এখানেই আমরা কি দেখবো যে সোন এবং গঙ্গার মধ্যবর্তী যে ফার্টাইল এলাকা বা উর্বর এলাকা, এখানেই একটা জলদুর্গ বানাবেন কে? আমাদের অজাতশত্রুর পরবর্তী শাসক বা তার ছেলে উদয়ন, তাই না? যেটা হর্যঙ্ক ডাইনাস্টি, হর্যঙ্ক বংশ, প্রথম শাসক বিম্বিসার, বিম্বিসারের ছেলে অজাতশত্রু, অজাতশত্রুর ছেলে হচ্ছেন গিয়ে আমাদের উদয়ন, যে জলদুর্গ বানাবে গঙ্গা এবং সোন নদীর মধ্যবর্তী অঞ্চলে, তাই না? তো তারপরে হরজঙ্ক বংশ শেষ হবে এবং সেখানে আসবে শিশুনাগ। তো যাই হোক না কেন, ডিটেলস আমরা এখন যাবো না, জাস্ট আমরা বলছি যে সঠিক উত্তরটা হলো সোনের জায়গাটা। স্যার 10এরটায় আসি, চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? বলে ফেলো। চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? চলো, চিত্রকূট
ভারতের নায়করাও যাকে বলা হয়, ঠিক আছে, ভারতের নায়করাও যাকে বলা হয়। চলো তাহলে দেখে নি সঠিক উত্তর কোনটা। সঠিক উত্তরটা হচ্ছে আমাদের এখানে ইন্দ্রাবতী নদী। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে আমাদের ইন্দ্রাবতী নদী। আর এই চিত্রকূট জলপ্রপাতটা আমার প্রধানত কোন রাজ্যে অবস্থিত? রাজ্যটা হচ্ছে আমাদের ছত্তিশগড়। রাজ্যটা হচ্ছে আমাদের ছত্তিশগড়। এই রাজ্যে চিত্রকূট জলপ্রপাতটা অবস্থিত এবং ইন্দ্রাবতী নদীর উপরে আমার এটা অবস্থিত। ভারতের নায়করাও বলা হয় এটাকে, তাই অপশন নাম্বার বি করে দেব। 11টা কি বলছে? নিম্নোক্ত কোন স্থানে কেন্দ্রীয় মাটি সংরক্ষণ সংস্থা অবস্থিত? নিম্নোক্ত কোন স্থানে কেন্দ্রীয় মাটি সংরক্ষণ সংস্থা অবস্থিত? নিম্নোক্ত কোন স্থানে কেন্দ্রীয় মাটি সংরক্ষণ সংস্থা অবস্থিত? দেরাদুন, কানপুর, জয়পুর নাকি এলাহাবাদ? দেরাদুন, কানপুর, জয়পুর নাকি এলাহাবাদ? কোনটা এখানে আমাদের সঠিক উত্তর হতে চলেছে? বলো দেখি কোনটা আমাদের এখানে সঠিক উত্তরটা হতে চলেছে। তো তাহলে আমরা জানবো যে কেন্দ্রীয় মাটি সংরক্ষণ সংস্থা এটা আমাদের দেহরাদুনে অবস্থিত। ঠিক আছে, অপশন নাম্বার এ। 11টা 12টা চলে আসছি। অ্যামোনিয়া বাতাসে পোড়ালে উৎপন্ন হয় কি? অ্যামোনিয়া বাতাসে পোড়ালে উৎপন্ন হয় কি? স্যার কিছুই না, যদি আমরা অ্যামোনিয়াকে নিই NH3, আমি এখানে ইকুয়েশনটাকে তোমাদের আর কি জাস্ট দেখাচ্ছি, মানে ব্যালেন্স করছি না জাস্ট, ঠিক আছে। অ্যামোনিয়াকে যদি আমরা বাতাসের মধ্যে পোড়াই তাহলে কি তৈরি হবে? নাইট্রোজেন গ্যাস, আর তার সাথে তৈরি হবে আমাদের জল। তাহলে অপশন নাম্বার এ এন্ড বি উভয়ই, ডি হবে আমাদের এখানে রাইট অ্যান্সার। অ্যামোনিয়াকে বাতাসে পোড়ালে উৎপন্ন হয় নাইট্রোজেন এবং তার সাথে সাথে সেখানে কিন্তু উৎপন্ন হয়ে থাকে আমাদের জলটাও। কোশ্চেন নাম্বার 13 আসি। বিশ্ব নারী দিবস কবে পালিত হয়? বিশ্ব নারী দিবস কবে পালিত হয়? 2রা এপ্রিল, 22শে এপ্রিল, 18ই মার্চ নাকি 8ই মার্চ? বিশ্ব নারী দিবস কবে পালিত হয়? বিশ্ব নারী দিবস কবে পালিত হয়? 2রা এপ্রিল, 22শে এপ্রিল, 18ই মার্চ নাকি 8ই মার্চ? কোনটা হবে আমাদের সঠিক উত্তর? বলো। বিশ্ব নারী দিবস, তাহলে বিশ্ব নারী দিবস হচ্ছে গিয়ে আমাদের 8ই মার্চ হয়ে যাবে, কিন্তু এটার রাইট অ্যান্সার 8ই মার্চ হচ্ছে গিয়ে আমাদের বিশ্ব নারী দিবস পালিত হয়। ঠিক আছে, চলো। রিটায়ারমেন্টস অ্যান্ড কামব্যাক তার আত্মজীবনী। রিটায়ারমেন্টস অ্যান্ড কামব্যাক তার আত্মজীবনী। রিটায়ারমেন্টস অ্যান্ড কামব্যাক কার আত্মজীবনী? শোয়েব আক্তার, শাহিদ আফ্রিদি, অ্যাসাঞ্জ নাকি ম্যাককালাম? বলে ফেলো এটা। রিটায়ারমেন্টস অ্যান্ড কামব্যাক কার আত্মজীবনী? শোয়েব আক্তার, শাহিদ আফ্রিদি, অ্যাসাঞ্জ নাকি ম্যাককালাম? তো তাহলে সঠিক উত্তরটা দেখে নেবো আমরা। অপশন নাম্বার বি শাহিদ আফ্রিদি। এনার লেখা আত্মজীবনী হলো রিটায়ারমেন্টস অ্যান্ড কামব্যাক। ইউরোপা কোন গ্রহের উপগ্রহ? ইউরোপা কোন গ্রহের উপগ্রহ? বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। ইউরোপা কার উপগ্রহ? ঠিক আছে, আমরা যেরকম পড়ি না যে গ্যালিলিয়ান মুন, সেই গ্যালিলিয়ান মুনের কনসেপ্টটা একটুখানি লাগবে এখানে। ঠিক আছে, গ্যালিলিয়ান মুনের কনসেপ্ট কিন্তু এখানে লাগবে। তো আমরা সকলেই জানি যে আমাদের বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি তিনি কিন্তু বৃহস্পতি গ্রহের 4টি উপগ্রহ আবিষ্কার করেছিলেন। আইও, ইউরোপা, ক্যালিস্টো এন্ড গ্যানিমিড। এই গ্যানিমিডটাকে আবার বলা হয় আমাদের সৌরজগতের সব থেকে বৃহৎ উপগ্রহ, তাই না? তো এই যে ইউরোপার কথাটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে ইউরোপাটা আমার কার উপগ্রহ হবে? বৃহস্পতির উপগ্রহ হবে। এবং এখানে কিন্তু ভবিষ্যতে এলিয়েন লাইফেরও সন্ধান পাওয়া যেতে পারে বলে, কারণ এখানে অনেক ক্ষেত্রে স্পেস প্রোব গুলোর সাহায্যে জলের সন্ধান পাওয়া যাচ্ছে, তাই না? তো ইউরোপা কোন গ্রহের উপগ্রহ? সঠিকটা হচ্ছে আমাদের বৃহস্পতি। ওকে স্যার, ডান। এবারে আমরা নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে প্রত্যেকের জন্য একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আমি করে দিই। তোমরা সকলেই জানো যে বিভিন্ন মাধ্যম থেকে খবর পাচ্ছ যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু নতুন করে আমাদের গ্রাম পঞ্চায়েতের একটা খুব ভ্যাকেন্সি শীঘ্রই আসতে চলেছে, এবং আশা করা হচ্ছে যে জুন জুলাই মাসের মধ্যে কিন্তু ভ্যাকেন্সিটা আমাদের বেরিয়েও যেতে পারে। ঠিক আছে, কনফার্ম নয়, বাট বেরিয়েও যেতে পারে। তো
ভ্যাকেন্সি বেরোলে তো আস্তে আর পড়াশোনা হয় না, কারণ ভ্যাকেন্সি বেরোলে আমরা দেখবো এবারে কিন্তু খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট প্রসেস আমাদের কমপ্লিট করানো হয়ে যাবে। তো বেসিক্যালি রিক্রুটমেন্ট বেরোলেও ফর্ম ফিল আপের মধ্যে বড়জোর 1-1.5 মাস সময় আমি পাবো প্রিলিমিনারি এক্সাম হওয়ার জন্য বা সিঙ্গেল ইয়ার অফ এক্সাম হওয়ার জন্য। তাই পড়াশোনাটা কিন্তু আমাদের আগে থেকেই শুরু করে দিতে হবে। তো TWS একাডেমির তরফ থেকে আমরা অলরেডি লঞ্চ করে ফেলেছি ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত ব্যাচ। যেই ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের ব্যাচের মধ্যে তোমাদের কোন কোন সাবজেক্ট পড়ানো হবে, জিকে, অঙ্ক, বাংলা এবং ইংলিশ। অর্থাৎ বিগত সিলেবাস বা যখন আমাদের রেজিস্ট্রেশন হয়েছিল তখন ওয়েবসাইট থেকে যে সিলেবাসটা আমাদের ছিল তার উপর ভিত্তি করে আমরা সিলেবাসটাকে এখানে সাজিয়েছি। এবারে এগুলো তো থাকবেই, প্লাস এটার সাথেও যদি কোনো টপিক বা সাবজেক্ট আমাদের অ্যাড করা হয় সিলেবাসের মধ্যে, তাহলে কি স্যার আলাদা করে ব্যাচ নিয়ে তার জন্য পড়তে হবে? একেবারেই না। যেটুকুনি অ্যাডিশন আমরা দেখব সেই অ্যাডিশনটাকে কিন্তু আবার এটার সাথেও অ্যাড করে দেওয়া হবে তোমাদের সেম ব্যাচের মধ্যেই। তো যাদের যাদের এই টেনশনটা রয়েছে স্যার সিলেবাস যদি আমার সামান্য কিছু বেড়ে যায় তাহলে আমি কোথা থেকে করব, তার জন্য কিন্তু রয়েছে আমরা এই ব্যাচের মাধ্যমেই, আলাদা করে কোনো ব্যাচের পারচেসের দরকার নেই। ঠিক আছে, তো একদম সিলেবাস ভিত্তিক পড়াশোনা করব আমরা, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত থিওরি যতটা পরিমাণে গ্রাম পঞ্চায়েতের জন্য দরকার, এবং সেই থিওরি রিলেটেড বা টপিক ভিত্তিক এমসিকিউ গুলোকেও কিন্তু আমরা সলভ করব, যেগুলো থেকে আমাদের কিন্তু পরীক্ষায় কমন আসার সম্ভাবনা একদম 100%। ঠিক আছে, সম্পূর্ণ লাইভ একটি ব্যাচ, অর্থাৎ লাইভ ক্লাস যদি কোনো না কোনো ভাবে তোমার মিস হয়ে যায় তাহলে সেই পার্টিকুলার লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সনটাকেও কিন্তু তুমি তোমার অ্যাপের মধ্যে বা ব্যাচের মধ্যে পেয়ে যাচ্ছ। আর স্যার কি রয়েছে, আর স্যার রয়েছে হচ্ছে গিয়ে আনলিমিটেড মক টেস্টেরও জায়গাটা। তো সম্পূর্ণ কোর্সটাকে শেষ করানো হবে আমাদের 3 মাসের মধ্যে, আর ব্যাচের ভ্যালিডিটি হচ্ছে গিয়ে 12 মাসের জন্য। অর্থাৎ তোমরা স্টাডি ম্যাটেরিয়াল, রেকর্ডেড ভিডিও মানে লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও, তার সাথে হচ্ছে কি মক টেস্ট, এগুলোকে তুমি কিন্তু 1 বছর ধরে অ্যাক্সেস করতে পারবে তোমার অ্যাপের মধ্যে। ঠিক আছে, তো তাহলে সম্পূর্ণ ব্যাচটা কিন্তু অলরেডি আমাদের অ্যাপের মধ্যে চলে এসেছে। যারা যারা পঞ্চায়েতটাকে শুধুমাত্র পাখির চোখ করে এগিয়ে চলছো তারা কিন্তু আর দেরি করো না, কারণ ক্লাসেস কিন্তু আমাদের অলরেডি জুন থেকে স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, চলো স্যার পরের প্রশ্নে চলে যাচ্ছি। প্রাচীন পলি দ্বারা গঠিত মৃত্তিকাকে কি বলে? প্রাচীন পলি দ্বারা গঠিত মৃত্তিকাকে কি বলে? প্রাচীন পলি দ্বারা গঠিত মৃত্তিকাকে কি বলে? খাদার, ভাঙর, রেগুড় নাকি বেট? আমি ডিটেলসে গেলাম না, সঠিক উত্তরটা বলে দিলাম, দ্যাট ওয়াজ ভাঙর, তাই না? ভাঙর বলা হয় সেটাকে, মানে যেটা পুরনো প্রাচীন পলি দ্বারা। ঠিক আছে, নতুন পলিটা হচ্ছে কি আমাদের খাদারে চলে আসছে। ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি? কোশ্চেন নাম্বার 17। ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি? চিল্কা, পুলিকট, কোল্লেরু নাকি বেম্বানাদ? নাকি বেম্বানাদ? ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি? ঠিক আছে, তো তাহলে এটা হচ্ছে গিয়ে কোথায় স্যার বৃহত্তম উপহ্রদ? সেটা হচ্ছে গিয়ে চিল্কা। চিল্কাটা কোথায়? ওড়িশাতে, ব্র্যাকিশ ওয়াটার লাগুন বা লেক ধরে নিচ্ছি আমরা এক্ষেত্রে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 18। কাশ্মীর উপত্যকা থেকে লেতে যাওয়া যায় কোন পাসের মাধ্যমে? কাশ্মীর উপত্যকা থেকে লেতে যাওয়া যায় কোন পাসের মাধ্যমে? জোজিলা, নাথুলা, জেলেপলা নাকি খাইবার? জোজিলা, নাথুলা, জেলেপলা নাকি খাইবার? ঠিক আছে, কাশ্মীর উপত্যকা থেকে লে। স্যার নাথুলা, জেলেপলা এই দুটো হচ্ছে কি সিকিমের সাথে বলতে পারি আমরা, তার মানে সিকিম আর কাশ্মীরের মধ্যে তো কোনো রকম রিলেশনই হচ্ছে না, তাই এই দুটোকে আপনি বাদ দিতে পারেন। খাইবারও ঠিকঠাক আসে না, কারণ খাইবার হচ্ছে কি পাকিস্তানে, যেটাকে আমরা বলে চলি। ওকে, তো পড়ে রইল একমাত্র জোজিলা। জোজিলাটা কি করে? জোজিলাটা হচ্ছে কি শ্রীনগরের সাথে লেকে কানেক্ট করতে হেল্প করে। শ্রীনগর এন্ড লে এই দুটো জায়গা কানেক্ট করতে হেল্প করবে কি? জোজিলা নামক পাসটা। তার মানে সঠিক উত্তরটা কি হবে? আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে, কিন্তু এটা কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 19। ভারতীয় সংবিধানে কতগুলো তফসিল রয়েছে? ভারতীয় সংবিধানে কতগুলো তফসিল আবার রয়েছে? চলো, এগুলো তো অত্যন্ত ইজি প্রশ্ন, এগুলো তো প্রত্যেকের ওভারকাম করা উচিত যারা এতদিন ধরে আমরা পড়াশোনা করে চলছি, তাই না? মূল সংবিধান যখন লেখা হয় বা মূল সংবিধানটা যখন গ্রহণ করা হয় তখন সেখানে তফসিলের সংখ্যা ছিল 8টা।
কিন্তু বর্তমান সংবিধানে তফসিল আমরা কটা দেখতে পাচ্ছি, সেটা হলো 12টা। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 20, সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা জারি করতে পারে? সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা জারি করতে পারেন? জরুরি অবস্থা জারি করতে পারে। ঠিক আছে, বলেন স্যার বলেন। দেশে জরুরি অবস্থা 352, 56, 60 এবং 64। 64 তো আসবে না, 352। তাহলে আর্টিকেল নাম্বার 352, 352। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 21, 352 যেরকম আসে রে বাপ, তো আমরা তো একইভাবে 352 সাথে সাথে তো 360টাকেও বলতে পারি, তাই না? 360টাকেও তো বলা যায়, হ্যাঁ 356টাকেও তো বলা যায়। ঠিক আছে, বাট ন্যাশনাল এমার্জেন্সি হচ্ছে কি আর্টিকেল নাম্বার 352, প্রেসিডেন্ট রুলটাকে আমরা বলতেই পারি 356, আর ফিনান্সিয়াল এমার্জেন্সি হচ্ছে কি 360। তো 352 করো সকলে। ভারতীয় সংবিধানে কোন ধরনের নাগরিকতা স্বীকৃত? ভারতীয় সংবিধানে কোন ধরনের নাগরিকতা স্বীকৃত? এক নাগরিকত্ব, দ্বি নাগরিকত্ব, ত্রিনাগরিকত্ব নাকি বহু নাগরিকত্ব? বলে ফেলো, ভারতীয় সংবিধানে কোন ধরনের নাগরিকতা স্বীকৃত? যেরকম আমরা অনেক দেশে কিন্তু ডুয়াল সিটিজেনশিপ দেখতে পাই, বিশেষ করে আমেরিকার ক্ষেত্রে তো এটা মোস্ট কমন যে ডুয়াল সিটিজেনশিপ রয়েছে সেখানকার। ঠিক আছে, বাট ভারতীয় সংবিধান অনুযায়ী আমরা হলাম এক নাগরিকত্ব, সিঙ্গেল সিটিজেনশিপ। 22, ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল যেগুলোকে আমরা বলি গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান অনুসরণ করে? ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতি গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধানটাকে অনুসরণ করে? ইংল্যান্ড, রাশিয়া, কানাডা নাকি আয়ারল্যান্ড? ইংল্যান্ড, রাশিয়া, কানাডা নাকি আয়ারল্যান্ড? ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটা দেখে নিও। অপশন নাম্বার ডি হলো কি আমাদের এটার রাইট অ্যান্সার, দ্যাট মিন্স আয়ারল্যান্ড। ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি। ঠিক আছে, চলো। নিম্নোক্ত কোনটি অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড নয়? নিম্নোক্ত কোনটি অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড নয়? স্যার অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড মানে হলো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ যেই ফ্যাটি অ্যাসিড গুলো আমার দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু কোনো আমার দেহ সেটাকে তৈরি করতে পারে না। স্যার দেহ তৈরি করতে পারছে না কিন্তু দেহের খাদ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা দেহের বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই বাইরে থেকে সেটাকে আমাকে খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হবে। তার জন্যই তাদেরকে আমরা কি বলি? এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বলে চলি, যার এক্সাম্পল লিনোলেইক, লিনোলেনিক এন্ড অ্যারাকিডোনিক। এই তিনটেই হলো কিসের এক্সাম্পল? এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের এক্সাম্পল। বাট নয় কোনটা? স্টিয়ারিক অ্যাসিডটা নয় বের করতে বলেছে, তাই অপশন নাম্বার ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, স্টিয়ারিক অ্যাসিড। 24, কোন তারিখে পৃথিবীর সমস্ত স্থানে দিন রাত্রি সমান হয়? কোন তারিখে পৃথিবীর সমস্ত স্থানে দিন রাত্রি সমান হয়? ঠিক আছে, দিন রাত্রি সমস্ত স্থানে সমান হয় মানে পাতি বাংলায় যেটাকে আমরা বলি হচ্ছে কি ইকুইনক্স। পাতি বাংলায় যাকে আমরা বলি ইকুইনক্স। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে কি 21শে মার্চ এবং আরেকটা দেখতে পাওয়া যায় 23শে সেপ্টেম্বর। ডান স্যার। কোশ্চেন নাম্বার 25, হিন্দু মিশনারি সোসাইটি কোথায় স্থাপিত হয়েছিল? হিন্দু মিশনারি সোসাইটি কোথায় স্থাপিত হয়েছিল? ঠিক আছে, হিন্দু মিশনারি সোসাইটি কোথায় স্থাপিত হয়েছিল? তাহলে সঠিক উত্তরটা দেখে নেব আমরা। অপশন নাম্বার বি হবে আমাদের রাইট অ্যান্সার, বাংলা। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে চালু করেন? লর্ড কার্জন, লর্ড লিটন, লর্ড রিপন নাকি লর্ড মিন্টো? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে চালু করেন? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে চালু করেন? ঠিক আছে, খুব ইজি একটা প্রশ্ন দেওয়া হয়েছে এখানে, যেটাকে আমরা বলি হচ্ছে কি মানে দেশীয় ভাষায় যে সংবাদপত্র বিরোধিতা আইন, মানে যেখানে দেশীয় ভাষার সংবাদপত্র গুলোতে ইংরেজ সরকার সম্বন্ধে কিছু লেখা যেত না, তাই না, যেটাকে গ্যাগিং অ্যাক্ট বলা হয়। তো এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা হচ্ছে গিয়ে আমাদের লর্ড লিটন। অপশন নাম্বার বি, লর্ড লিটন।
27 তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর, হরিশচন্দ্র মুখার্জি, শিশির কুমার ঘোষ নাকি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়? স্যার সঠিক উত্তরটা আমরা দেখিনি, অপশন নাম্বার এ দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, 28-এ আমরা যাচ্ছি। কোন দেবতাকে গায়ত্রী মন্ত্র উৎসর্গ করা হয়? কোন দেবতাকে গায়ত্রী মন্ত্র উৎসর্গ করা হয়? ইন্দ্র, ব্রহ্মা, বরুণ নাকি সাবিত্রী? ইন্দ্র, ব্রহ্মা, বরুণ নাকি সাবিত্রী? কোন দেবতাকে গায়ত্রী মন্ত্র উৎসর্গ করা হয়? দ্যাট মিন্স আমাদের বেদিক পিরিয়ড থেকে কিন্তু এই প্রশ্নটা দিয়ে দিয়েছে। ওকে, সো তাহলে দেবী সাবিত্রীকে গায়ত্রী মন্ত্র আমাদের কিন্তু উৎসর্গকৃত করা হয়। অপশন নাম্বার ডি হলো এটার কারেক্ট অ্যান্সার। 29 বৈদিক যুগে চিকিৎসককে কি বলা হতো? বৈদিক যুগে চিকিৎসককে কি বলা হতো? ঠিক আছে, অঘ্ন, অয়স, শতরিত্র নাকি ভীষক? অঘ্ন, অয়স, শতরিত্র নাকি ভীষক? বৈদিক যুগে চিকিৎসককে কি বলা হতো? ঠিক আছে, বলো, বৈদিক যুগের চিকিৎসককে কি বলা হতো? অঘ্ন, অয়স, শতরিত্র নাকি ভীষক? তাহলে সঠিক উত্তরটাকে আমরা দেখে নিই স্যার। সঠিক উত্তরটা হচ্ছে কি আমাদের অপশন নাম্বার ডি হবে এটার রাইট অ্যান্সার, ভীষক। ওকে, ভীষক। লাস্ট প্রশ্ন আজকের, মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? ধননন্দ, বৃহদ্রথ, স্কন্দগুপ্ত নাকি অশোক? মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? ধননন্দ, বৃহদ্রথ, স্কন্দগুপ্ত নাকি অশোক? বলে ফেলো সঠিক উত্তরটা কি হবে। মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? ধননন্দ, বৃহদ্রথ, স্কন্দগুপ্ত নাকি অশোক? আচ্ছা, আমরা কি জানবো যে শেষ মৌর্য সাম্রাজ্যকে হত্যা করে সিংহাসন আরোহণ করবেন কে? পুষ্যমিত্র শুঙ্গ, এবং মগধে শুরু হবে আমাদের শুঙ্গ রাজবংশ, তাই না? তো তাহলে শেষ শাসক হচ্ছেন গিয়ে আমাদের বৃহদ্রথ। অপশন নাম্বার বি, বৃহদ্রথ। ধননন্দ হচ্ছে কি নন্দ বংশের শেষ সম্রাট। স্কন্দগুপ্ত হচ্ছে কি গুপ্ত বংশের শেষ সম্রাট ঠিক নন, বাট দেখতে গেলে ইম্পর্টেন্স থাকে না কিছু রুলারের, যারা ছাপ ফেলে গেছেন ইতিহাসে, তো সেইভাবে দেখতে গেলে স্কন্দগুপ্ত হচ্ছেন গিয়ে শেষ, আর অশোক হচ্ছেন গিয়ে মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট। ঠিক আছে, স্কন্দগুপ্ত হচ্ছেন গিয়ে তিনি কিন্তু হুন আক্রমণটাকে প্রতিহত করেছিলেন, এবং গুপ্তদের শেষের দিকের একজন গুরুত্বপূর্ণ শাসক ছিলেন স্কন্দগুপ্ত, তাই না? তো চলো, আজকে আমাদের জিকেজিএস এর 30টা প্রশ্ন কিন্তু তাহলে আমরা এখানেই দি এন্ড করলাম। ওকে, আচ্ছা, নেক্সট প্রত্যেকের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আমি করে দিই। আমাদের ডব্লিউবিপি এবং কেপি, অর্থাৎ তোমরা সকলেই জানো যে অনেক রেজাল্ট আমাদের পেন্ডিং রয়েছে, এবং সরকারের কাছে যাওয়ার পরে বা অনেকে গিয়েছেন বা বিভিন্ন সোর্সের মাধ্যম থেকে আমরা জেনেছি যে কিন্তু এই পুলিশ রিক্রুটমেন্টের রেজাল্ট যেগুলো পেন্ডিং রয়েছে সেগুলো কিন্তু খুব জলদি আমাদের বেরিয়ে যাবে এক এক করে, এবং তার সাথে সাথে নতুন ভ্যাকেন্সি গুলো কিন্তু এক এক করে বের হতে থাকবে। তো তোমাদের মধ্যে যারা পুলিশের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই বছরটা অত্যন্ত একটা সুবর্ণ সুযোগ, কারণ শুধুমাত্র রাজ্য পুলিশ নয়, তার সাথে সাথে কলকাতা পুলিশ এবং আবগারি দপ্তরেও কিন্তু নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসতে চলেছে। তো তার জন্য আমরা অলরেডি এবছরে স্টুডেন্ট ডিমান্ডের উপর ভিত্তি করে ডব্লিউবিপি কেপি ফাউন্ডেশন ব্যাচ নিয়ে চলে এলাম আরেকবার, ডব্লিউবিপি কেপি ফাউন্ডেশন 2.0, যেখানে কিন্তু তোমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত থিওরি ক্লাসেস গুলোকে করতে পারবে, এবং সেই থিওরি ক্লাসেস মানে টপিক ভিত্তিক, প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক টপিক ভিত্তিক লাইভ ক্লাসেস হবে। অর্থাৎ লাইভ ক্লাসের মধ্যে তোমার যদি কোনো পার্টিকুলার টপিক থেকে ডাউট থাকে, তুমি সেটাকে স্যারদের থেকে বা ম্যামদের থেকে ডাউটটাকে ক্লিয়ারও করিয়ে নিতে পারবে, যেটা রেকর্ডেড ব্যাচে হয় না। তার জন্য এটা সম্পূর্ণ একটা লাইভ ব্যাচ তোমরা পাচ্ছ। ঠিক আছে, অঙ্ক, বিশেষ করে জিকেজিএস এর পার্টটা, রিজনিং এবং ইংলিশ, যেটা মেইনস এর ক্ষেত্রে লাগে বা কনস্টেবল এখন ডব্লিউবিপি তে প্রথম থেকেই দিচ্ছে, তো সেগুলো কিন্তু একদম টপিক ভিত্তিক ক্লাসেস তোমরা পেয়ে যাচ্ছ। সেই টপিকগুলো থেকে বিগত বছরে কোন কোন প্রশ্ন এসেছে বা এবছরে কোশ্চেনের স্ট্যান্ডার্ডটাকে বাড়ানোর পরে মানে আশা করা যাচ্ছে কোশ্চেন স্ট্যান্ডার্ড এবছর অনেকটাই বাড়বে, এবং সেই কোশ্চেনগুলোকে কি করে ট্যাকেল করতে হবে বা সেই লেভেলের কোশ্চেন কোথা থেকে প্র্যাকটিস করব, তার সবকিছুর একটাই সলিউশন হচ্ছে কি আমাদের এই ডব্লিউবিপি কেপি ফাউন্ডেশন ব্যাচ।
ঠিক আছে, সম্পূর্ণ ব্যাচটার ডিউরেশন হচ্ছে গিয়ে 5 মাস, মানে 5 মাসের মধ্যে তোমাদের সিলেবাসটাকে কমপ্লিট করানো হবে, বাট ভ্যালিডিটি হচ্ছে গিয়ে ভ্যালিডিটি হচ্ছে গিয়ে আমাদের 15 মাসের জন্য। ঠিক আছে, অর্থাৎ 15 মাস ধরে তুমি স্টাডি ম্যাটেরিয়াল, লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সন আর মক টেস্ট এগুলোকে কিন্তু অ্যাপিল করতে পারবে। জুন মাস থেকে কিন্তু আমাদের অলরেডি ক্লাসেস স্টার্ট হয়ে যাচ্ছে। তো এবছর যারা পুলিশ লক্ষ্য করে এগিয়ে চলছো তারা কিন্তু আর দেরি না করে এখনই পারচেজ করে নাও আমাদের অ্যাপের মধ্যে গিয়ে WBBKP ফাউন্ডেশন 2.0 ব্যাচটিকে। আর যারা যারা পিএসসি মিসলেনিয়াসটাকে লক্ষ্য করে এগিয়ে চলছো তাদের জন্য কিন্তু অলরেডি আমাদের পিএসসি মিসলেনিয়াস ফাউন্ডেশন ব্যাচটাও অ্যাপের মধ্যে চলে এসেছে। বর্তমানে আমাদের অ্যাপের মধ্যে আমাদের অ্যাপ হলো কি TWS একাডেমি, যারা যারা জানো না তাদের জন্য বলা, ওকে। আর যাদের যাদের ডাউনলোড আছে তো সকলেই জানো। ইউটিউব প্লে স্টোরে যাবে, গিয়ে সার্চ করবে TWS একাডেমি এবং সেখানে দেখবে যখন মিলিয়নস এর উপর ডাউনলোড যেখানে আছে সেই অ্যাপটাকে জাস্ট তোমরা ডাউনলোড করে নেবে। নাম ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলে কিন্তু দেখতে পারবে এরকম একটা ইন্টারফেস খুলে যাচ্ছে, যেখানে পেইড কোর্স, ই বুক, পেইড টেস্ট, ফ্রি ক্লাসেস, ফ্রি টেস্ট, ফ্রি ম্যাটেরিয়াল প্রত্যেকটা কিন্তু দেওয়া থাকবে। ঠিক আছে, বর্তমানে আমাদের অ্যাপের মধ্যে এই ব্যাচগুলো রানিং চলছে, একবার তোমরা দেখে নিতে পারো। কম্বাইন্ড ফাউন্ডেশন 7.0, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ নাম্বার 2, পিএসসি মিসলেনিয়াস ফাউন্ডেশন, আপার প্রাইমারি ফাউন্ডেশন, NMGNM ফাউন্ডেশন, WBKP ফাউন্ডেশন ব্যাচ। ঠিক আছে, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে কেউ জয়েন হতে ভুলো না, দ্য ওয়ে অফ সলিউশন। আর এই তিনটে ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি এন্ড TWS স্মার্ট। কারণ আমরা যে কোনো সরকারি চাকরির অথেন্টিক নিউজ থেকে শুরু করে তার রিক্রুটমেন্টের ডিটেলস, তার নোটিফিকেশন কবে বেরোবে, তার সম্বন্ধে ইম্পর্টেন্ট তথ্য বা সেই ভ্যাকেন্সি গুলোকে ভিত্তি করে কোনো রকম ফ্রি ক্লাসেস আসছে কিনা, ঠিক আছে, সেই প্রত্যেকটাই কিন্তু আমরা জানতে পারবো, বা কোনো পেইড ব্যাচেস আসছে কিনা প্রত্যেকটাই আমরা জানতে পারবো হচ্ছে কি এই ইউটিউব চ্যানেলগুলোতে। ঠিক আছে, আর ভিডিওটিকে যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। টিল দেন প্রত্যেককে থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সকলকে।